ওকে, রেকর্ডিং হবে, হচ্ছে। তো আমি এই ফাঁকে একটু ওই ক্লায়েন্টের সাইডের কালারটা চেঞ্জ করে দিই। আপনাদের রেকর্ডিং হচ্ছে, এটা আপনাদের জন্য মনে হয় একটু হেল্প হবে নাকি? সরি, কারণ আমি কি করব, বাসায় গিয়ে তো করার মুড থাকবে না। কালার, হ্যাঁ, সে আমাকে কি কালার দিছে একটু দেখি। সে আমার কালার আগে বলছে। মেয়ে মানুষের সাথে কাজ করে মজা আছে, ঠিক আছে, কারণ আমি দেখছি এই পর্যন্ত তারা আপনার সফট মাইন্ডের কথাগুলো বলবে সফট, ও সরি, ও ভুল, মানে তারাই রং। কারণ আর ছেলেগুলো মানে উল্টাপাল্টা কমেন্ট করে কথা বলে, হেরা রং হইলো গান ঠেলে, ঠিক আছে। আর এই যে মেয়ে এটা ক্লায়েন্ট, এরকম অনেক ক্লায়েন্ট, তারাও সরাসরি হোস্টিং এর ইয়ে দিয়ে দিবে আপনাকে। আপনি সাইট কি ডিলিট করে ফেলতে পারেন, তার হোস্টিং নষ্ট করে ফেলতে পারেন, সে কিন্তু এটা মাথায় রাখেন, চিন্তা করবেন, আপনাকে দিবে। আমাদের সাইট এটা না, আচ্ছা, এটা হতে উঠাবো আমরা নাকি? তার আগে আমি দেখি এখানে সে কালার কোনটা দিচ্ছে। ইয়া করছি কি ডাটাবেস ফাইলটা যখন ইয়ে করতে যেতেছি, ইম্পোর্ট করতেছি যখন তখন স্যার ইম্পোর্ট করার সময় ইম্পোর্ট হচ্ছে না। আমি আজকে দেখাবো, আজকে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে। একটু ওয়েট করেন, আমি জাস্ট তার কালারটা একটু দেখি। কালার কম্পোনেন্ট সেটা আর সে এটা দিছে, এটা কি, এটা এর কি কালার, আচ্ছা, এটার মধ্যে কালারটা হবে আর কি। বিথিমের ডেমো আর কি এটা। ইয়া, এটা হচ্ছে থিয়েটার। বিথিমের মধ্যে 110টার মতো আছে, আপনার 110টা লেআউট আছে, মানে ডেমো কন্টেন্ট আছে। যেমন এবারটা আমরা 6টা পাইছি না, বিথিমে 110টা আছে। মানে ওইটা জাস্ট ইনস্টল করে দিলে সে ওইটার মধ্যেই কাস্টমাইজ করতে পারবে। যেমন আমি এটা ইনস্টল করলাম না, তবে ইজি না এবার থিমের মতো যে ওয়ান ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওয়ান ক্লিক করলেও হবে, কিন্তু এগুলো কিন্তু ঝামেলা আছে। যে এটা আমি করার পরে কিন্তু কাজ করছি আবার, এই যে এগুলো কিন্তু ছিল না। এগুলো বলতে পারেন কি রেভুলেশন স্লাইডার, কিন্তু এটা এখানে 3টা স্লাইডার, এই একটা, এই একটা, এই একটা, এন্ড বলতে পারবেন কি এগুলা রেভুলেশন স্লাইডার মধ্যে। এটা একটা ইমেজ, এটা ইমেজ, এটা ইমেজ। ইমেজ কিভাবে বুঝবেন জানেন? কারণ আপনি যখন এভাবে লিখতে যাবেন, লেখা যায় না। এটা ইমেজ, 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 এগুলো সব ইমেজ। জাস্ট আমি বসাই দিছি, প্রথমে ব্যাকগ্রাউন্ড নিছি এটা, তারপরে এটার উপরে এগুলো বসাইছি। কোথায় এটা? না না, এটাও ইমেজ। ও লিঙ্ক, ও এটা লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক। ও ইমেজের উপরে লিঙ্ক, এটা ইমেজের উপরে লিঙ্ক, এটা কিন্তু কন্টেন্ট না, এটা ইমেজের উপরে লিঙ্ক। কারণ হচ্ছে আমি দেখাই, এটা কি লেখা যায়? লেখা যায় না, এটা ইমেজের উপরে লিঙ্ক। কি জানো, ও এটা কালারটা শেষ যাচ্ছে। তো এটা কালার মেজর, কালার কয়টা এখানে? এই একটা, এই একটা, এই দুইটা কালার মেজর নাকি? কন্টেন্টটা হচ্ছে হোয়াইট, এখানে কন্টেন্টটা আমাদের হোয়াইটই আছে। হোয়াইট না, এই অবশ্য ব্ল্যাক। আমরা কি করতে পারি, আমরা ফুল সাইডের কালারটা, এটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে, ওয়েবসাইটে কালার কম্বিনেশনটা ফ্যাক্ট। এটা একটা কালার, এটা একটা কালার। কারণ সে বলছে যে দুইটা কালারের কম্বিনেশন করতে, এবং সে আরেকটা দিছে 1 2 3 4, 4টা কালার। তো অটোমেটিক হোয়াইটটা আছে, আমরা এই দুইটা কালার কম্বিনেশন করে দিলে হবে, এত কিছু লাগবে না, ঠিক আছে। তো কি করব কিছু বুঝতেছি না। আগে কালারে যাই। কালার তো জেনারেল কালার, আচ্ছা, জেনারেল কালারে এটা দেওয়া আছে ওয়ান কালার। ইম্পর্টেন্ট, দ্য অপশন ক্যান বি ইউজড অনলি উইথ দ্য ওয়ান কালার স্কিন। বডি কালার, বডি হোয়াইটই থাক। আচ্ছা, এটা বডিটা কি আছে? এটা বডি কি হোয়াইট আছে? এটা বডিতে কেমন জানি, তো আমরা এটার মতো করে দিই নাকি? এটার মতো করে দিই, যে কালারটা পিক করি। ঠিক আছে, সেভ চেঞ্জ। এই ক্লায়েন্ট মানে ধাপে ধাপে সে বলবে, একটা শেষ হলে আরেকটা বলবে। এটা ভালো, মানে অনেক আছে গদ দেয়, কোনো মানে এক্সাক্ট ডেসক্রিপশন সে দেয় না। এই ক্লায়েন্টের সাথে আমার কোনো বাজে নাই, কারণ সে সুন্দর করে আমার বুঝাইছে, আমি ওইভাবে করে দিছি। ঠিক আছে না আমাদের পেজ? এই কন্টেন্টগুলো কি, উপরের কন্টেন্টগুলো বোঝা যায় না।
আচ্ছা আমরা এটা দিলাম, এখানে আমরা জেনারেল কালার সেট করছি হেডার কালার। হেডার কালারটা অলরেডি এটা আছে। সার্চ বার ব্যাকগ্রাউন্ড, এখানে সার্চ বার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কেমন, এটাই দিই আমরা। পিক করি, এটা সিলেক্ট করার পর আবার এখানে ক্লিক করতে হবে, কিন্তু নাহলে হবে না। সাব হেডার ব্যাকগ্রাউন্ড কালার, সাব হেডার তো হচ্ছে আপনার এটা হেডার, এটা সাব হেডার, হোয়াইট আছে নাকি? সাব হেডারটা আমরা এটা করে দিব। সাব হেডার টাইটেল কালার, টাইটেল কালারটা হোয়াইটই থাক, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি। টপ বার রাইট, টপ বার মিডল ব্যাকগ্রাউন্ড, হেডার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। এখন মনে হয় একটু ক্লিয়ার না? এটা যদি এরকম হইতো, তারপর ভিতরে যদি কথাগুলো যদি হোয়াইট থাকতো তাহলে মনে হয় ভালো হইতো। এই কালারটা, এটা টপ বার কালার না? টপ বার, এটাই তো টপ হেডার। হেডারটা আমি ট্রান্সপারেন্ট করা আছে, হেডারটা এখন ইমেজটা ট্রান্সপারেন্ট, ইমেজটা দেখা যাচ্ছে না নিচে দিয়ে, মানে পুরাটা কিন্তু ইমেজ, এই যে হাত পা সহ ট্রান্সপারেন্ট। এই কারণে এটা অ্যাকচুয়ালি এটা কোনো কালারই নেই, এই টপ হেডারের কোনো কালারই নেই, মানে ইমেজটার মধ্যে এটা দিছি আর কি, ট্রান্সপারেন্ট করে দিছি ইমেজটাকে। এই জন্য আমরা হেডারে কালার দিয়ে দিছি, দেখে নিতেছে না, বুঝছেন? মিনি হেডার, এই কালারগুলো চেঞ্জ করতে হবে। মেনু, মেনু, সাব মেনু হোয়াইট আছে, মেনু কালার তো মনে হয় এটা আছে না? এটা মেনু কি? এই কালারটা ঠিক আছে না? এটা পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আর এটার পুরোটা ব্যাকগ্রাউন্ড কালার একটু কেমন জানি, এটা কিসের? কই কালার কি চলে গেল নাকি? আচ্ছা যাই হোক, এটা আমরা পরে করি, আজকে থাক, আপনাদের এখানে করে লাভ নাই। দেখা যাক ক্লায়েন্ট কি বলে আমাকে, এগুলো বেশি বোঝা যাইতেছে না। আমরা এখানে আসি, এটা আমাদের সাইট। তো ফার্স্টে আমরা যেটা ইনস্টল করলাম এটা ব্যাকআপ নিব।
ও আচ্ছা, দাঁড়ান মাটিতে লগ আউট করি। হুম, ল্যাপটপ না, ল্যাপটপ নিয়ে আসেনি, ল্যাপটপ আছে, ল্যাপটপ রাইখে আসি বাসায়। না, বাসা থেকে নিবে না, নিলে তো বুঝবোই কে নিবে, নিলে ভালো, কারণ সবগুলো একসাথে নিতে পারবো। আর জানলা দিয়ে তো ল্যাপটপ নেওয়া সম্ভব না। হুম, আমার জানলা ইয়ে তো আপনার থাই না, ওইটা হচ্ছে আপনার গ্রিল, নিতে পারবে না। গ্রিল মানে প্যাটার্ন না, বুঝেন না, ওইটা নিতে পারবে না, মানে একটু ফাঁক ফাঁক থাকে। মোবাইল নিতে পারবে কিন্তু ইয়ে নিতে পারবে না। কবে? না, উনি আমার সামনে আসবে না, মানে তাইলে যে আসছে সে মনে না, কারণ আমার সামনে উনি আসবে না, ঠিক আছে। না এটা না, এটা তো রায়হান ভাই খুব ভালো, মানে ভালো মানে উনি, কারণ এইসব পোলাবান যে এগুলো ইনকাম করেন, হ্যাঁ এগুলো আমার, মানে আমি আসলে এই যে লাইন চিনাইছি আর কি এখন, মানে এগুলো, এটা ভালো, উনি ভালো। কারণ যাই 2-4 টাকা ইনকাম করে ওগুলা, আমি দেখ ফার্স্ট মানে আইডি করতে না করছিল স্যার ওনারে, তা আমি করে দিয়েছিলাম। হ্যাঁ ও করতেছে, মোটামুটি ভালো ইনকাম করে, ভালো মানে ভালোই। স্যারের মধ্যে, হ্যাঁ। তো এগুলো ফার্স্টে আমরা এটা ইয়ে করি, জিপ করি। না, গ্রাফিক্সে করে। তো আর্কাইভ এটার নাম দিয়ে আমি ব্যাকআপ, ওকে। আর বাকিগুলো আমি ডিলিট করে দিলাম, শুধু আমি ব্যাকআপটা এটা রাখলাম। অলরেডি কিন্তু তাহলে আমার ওয়েবসাইট নাই, ব্যাকআপটা আছে। ওকে, তাহলে আমার আরেকটা জিনিস লাগবে, এসকিউএল ফাইলটা। এসকিউএল ফাইলটা লাগবে। তো এটা আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড দিতে পারেন। ডাউনলোড কই? ডাউনলোড এখান থেকে আসবে, আবার এখানেও আছে, এখান থেকে ডাউনলোড করা যায়। হ্যাঁ, এটা এটা না, আচ্ছা, এখান থেকে ডাউনলোড দেওয়া যাবে। তো আপনারা দিয়ে দেখেন, মানে আমার কথা হচ্ছে ফাইলটা নামানো, ব্যাকআপ রাখা আমার ডেস্কটপে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কথা। তো এখান থেকে নিতে পারবেন, আর এখান থেকে ছাড়াও আমি ওই ফাইলগুলো দিয়ে ডাউনলোড নিব। এটা সাইজ হচ্ছে 12 মেগাবাইট। ডাউনলোড দিলে নাও যেতে পারে, কারণ যে আমাদের এটা তো ফ্রি, তো ফ্রি, এই জন্য হবে না। তো মাইস্কুল ডাটাবেসটার এটা ইউজার আইডি, ইউজার নেম লাগবে। এটা আজকে সকালে যে যার কাজ করলাম এটার, তার অ্যাক্সেস, তাকে আমি বলতেছি অ্যাড সিম্বল, সে অ্যাড সিম্বল চিনে না। আমি যদি @ লিখি ফাইবারে, আমি ফাইবার তো আমাকে সমস্যা করবে। আমি বলছিলাম না কিছু সিম্বল লেখা যাবে না। আজকে তো ফাইবার আলোচনা করতে পারতেছি না, দেখি পারলে এগুলো আলোচনা করবো, একটু মনে রেখেন। কিন্তু সে বারবার আমার বলতেছে অ্যাড সিম্বল কি, অ্যাড সিম্বল কি, তুমি তো আমার, তুমি হাউ ডেয়ার ইউ, তুমি আমার অ্যাক্সেস চেঞ্জ করছো, মানে বুঝাইতে পারতেছি না আমি তারে, ঠিক আছে। এই পাবলিক এরকম বহু আছে। অ্যাড কথাটা লিখলি, এই যে অ্যাড কথাটা লিখছেন না, ওই অ্যাডের সিম্বলটা লিখলেও ধরবে, অ্যাড লিখলেও ধরবে। শুধু অ্যাড লিখতে, অ্যাডের পরে কিছু লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাড লিখে বসে থাকবেন, আপনাকে একদম তারা সাথে সাথে লাল হয়ে যাবে জায়গাটা। ফাইবার দেখতেছেন যে সোজা জিনিস, আসলে একটু তেরা।
তবে লেভেল 2 এর পরে তারা মাশাআল্লাহ আর কোনো সমস্যা করে না, যা সাইজ করার আগে করে। তারা ভাবে যে এরপরে ভাবে এটা কেরিয়ার। আপনারা এই যে হোস্ট যে দেন, মাইএসকিউএল হোস্ট, লোকাল হোস্ট যে দেন, এখানে কিন্তু লোকাল হোস্ট দিলে হবে না, এটার হোস্ট কিন্তু এটা, বুঝতে পারছেন? আর একটা পাসওয়ার্ড দিয়েছিলাম কি মাইএসকিউএল ডাটাবেসের, আমরা একটু আগে যে ডাটাবেস ক্রিয়েট করছিলাম, ফ্রেন্ডস আইটি কর্নার, ফ্রেন্ডস আইটি না? তাহলে আমরা এখানে লিখি ফ্রেন্ডস আইটি, ওকে, এটা গেল। তো আমি এটা ব্যাকআপ নেই, মাইস্কুল পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। দেখেন এটা নিয়ে আপনাদের অনেকবার দেখানো হচ্ছে আমার, একটু খেয়াল করেন, মনোযোগ দেন একটু। এটা চেক অল, এক্সপোর্ট, আমি তার আগে দেখি আমার আগের আছে কিনা। ফ্যান্সি টু কি এটা? এটা একটা আচ্ছা, এগুলো লাগবে না আমার, কেটে দেই। সেভ। তো আমার এখন এটার ব্যাকআপটা আছে, ডাটাবেস, এই মাইএসকিউএল ইউজার, এই ডাটাবেস নেম আর ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে, এবং এই মাইএসকিউএল ডাটাবেসটা পুরোটা ব্যাকআপটা আছে। তো এটার ব্যাকআপটা লাগবে। তো এটা এখান থেকেও ডাউনলোড দিতে পারেন। আর সবচেয়ে বেটার হচ্ছে যদি এখান থেকে ইরর দেখায়, তাহলে আপনারা এইটা দিয়ে ডাউনলোড দিবেন। ফাইল দিলে দিয়ে তো পিসিও কন্ট্রোল করা যায় না। পিসি যদি আমি আইপি অ্যাড্রেস দিই, পিসির ইউজার নেম পাসওয়ার্ড হইতে পারে, আমি করে নেই কখনো, এটার ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো এই যে হোস্ট, এখানে আইসা আপনার হোস্ট কি দিয়েছিলেন, এটা হোস্ট নেম না, এফটিপি হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কুইক কানেক্ট, পোর্ট হচ্ছে 21 সব সময়, আর কোনো তো 22 থাকে, কোনো আবার 81 থাকে, 21 ম্যাক্সিমামই থাকে। দেনই তো আমি নাকে ঢুকতেছি, এই যে ঢুকছে, আমার ব্যাকআপ ফাইলটা আছে, ঠিক আছে। তো এখন আমি এটা কোথায় নিব, আমার ডেস্কটপে একটা ফোল্ডার, আচ্ছা সরাসরি আমি ডেস্কটপেই রাখি। তো এই তো এটা আমি ডেস্কটপ আগে ক্লিক করে ডেস্কটপটা সিলেক্ট করে রাখছি এখান থেকে। তো আমার এটাতে আমি যখন ক্লিক করার পরে আমি ডাউনলোড দেরি হবে, একটু সময় লাগবে। এই যে অলরেডি ব্যাকআপ ফাইলটা আমার নামতেছে, এই যে এটা, ঠিক আছে। আর আমার এখানে মাইএসকিউএল ডাটাবেসটা, তাহলে আমার দুইটা জিনিস লাগে, এই দুইটা জিনিস আমার আছে, ওকে। এখন আমি সাইটটা উঠাবো, আগে এটা ডাউনলোড হোক। বুঝেন বিষয়টা, ভালো করে খেয়াল করেন, আপনাদের গাবলাটা কোন জায়গায় হয়, এই যে ডাউনলোড আর আপলোডের বিষয়টা মনে হয় মেবি প্রবলেম হয়। হ্যাঁ, এটা হচ্ছে যে জাস্ট আমি ব্যাকআপ, এখন তো আমার কাছে ব্যাকআপ নাই, এই কারণে আমি একটা সাইট আগে করছি, করার পরে ওইটার ব্যাকআপটা নিছি। কই দিছেন আপনার সাইট দেখছেন? মেলে কি পাঠিয়ে দিছেন? আপনার ফাইল লাগবে তো আমার, কই আপনার ফাইলগুলো আছে, এসকিউএল ফাইলগুলো, এসকিউএল ফাইলটা পাঠাইছেন, ওই একই জিনিস, ওটা পাঠাইছেন আপনি। যেমন ধরেন এটা কোথায়, এটা না, এগুলো যখন আমি পিএইচপি মাই অ্যাডমিনে যা ফাইলটা আপলোড করি, যে সোর্স ফাইলগুলো না পরে আমরা বোতে দেয় না, বোতে দেওয়ার পরে এই কথাগুলো আসে, এই দেন ওই এসকিউএল কোয়েরি। আচ্ছা আমি পুরা দেখাই, আমি একটা জিনিস খেয়াল করেন, আমি বুঝছি, মনে করেন
আমি কেন আসছে জানেন এটা? কারণ আপনাদের এটা যে আপলোড করছেন, আপনার ডাটাবেসটা যে ডাটাবেস এবং ইউজার নেম যে ক্রিয়েট করছেন না, ওইটার লগে এই জিনিসগুলো যে পাঠাইছেন, এটার লগে কোনো সম্পর্ক নাই, এটা পায় নাই, ওই ডাটাবেসটা পায় নাই, এই কারণে এটা এরকম করতেছে। তাহলে আমরা দেখেন যে এসকিউএল ফাইল সব দেওয়া আছে, দুইটা ফাইলই দেওয়া আছে, দিছি মিলে অ্যাটাচ করে দিয়ে দিছি, অ্যাটাচ ফাইল। আরেকটা মিল আছে, আরেকটা মিল। আপনার এখানে কোনো ফাইল নেই, আমি দেখি না। এইটাতে আমি বলি আপনাদের না না ফাইল আছে, ফাইল দিছি আমি। কই ফাইল? আরেকটা মেইল দেখেন তাহলে। মেল 3টে পাঠাইছে আমাকে, নিজে এখানে একটা মেল, এই 2টা মেল, হ্যাঁ এই একটা 3টা, আর নাই তো। ওই ইম্পোর্ট ফাইলটা দেখেন তো। কই? এখানে কিছু নাই, এই যে 2টা আপনার না এফটি প্রবলেম, এটা তো আমি ঢুকলাম, এখানে কই আপনার অ্যাটাচ করা ফাইল নাই? না আরেকটা আছে, ঠিক 4টা মেইল দেওয়া আছে। আচ্ছা আমি সার্চ দেই। এটা না হ্যাঁ 3টা, তিনটা আমাদের তাহলে তার 3টা পাঠাইছেন, একটা মধ্যে হচ্ছে আপনার ডিটেলস অ্যাক্সেস, আর একটা মধ্যে প্রবলেম আর এফটিপি প্রবলেম। তিনটে না না ফাইল আছে, বুঝে গেছে স্যার, নিচেটা আছে। এই যে অ্যাটাচ, হ্যাঁ এটাতে অ্যাটাচ, হ্যাঁ এই যে অ্যাটাচ না, হ্যাঁ এই যে এটা না হ্যাঁ এসকিউএল ফাইল, আর এটা হচ্ছে আপনার জিপ ফাইল। হ্যাঁ এটা উঠাবেন, আচ্ছা এটা উঠাই দিই, এটার আকার এরকম বড় কা 172 কেবি। এটা মেইল। তো কেমনে হবে এটা? এটা কি হবে নাকি? এসকিউএল ফাইলটা ঠিক আছে, বাট এটা এরকম কা এসকিউএল ফাইলের সাইজ 1 মেগাবাইটের উপরে, আর অথচ সাইডের আপনার 172 কেবি। এটাও ঠিক মতো মনে হয় জিপ করা হয় না। এই জন্যই তো সমস্যা। আর ডোন্ট ওয়ারি, আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি, এটা ধরেন আপনার এই ফাইলটাই আমি নামাইছি এবং এসকিউএল ফাইলটা নামাইছি, এই দুইটাই আমি এখন উঠাই দিব। কিভাবে উঠাবেন এটাই এখন দেখাচ্ছি। ডাউনলোড হচ্ছে কিনা দেখি, 43% মাত্র হয়েছে। আর এই ফাঁকে আমরা ফিবারটা দেখি, আপনাদের ফাইবারটা একটু দেখেন, সব লগ আউট করি, ঝামেলা। খবরদার কেউ কিন্তু ওই যে এক লাইন দিয়ে 2-3টা আইডি করে না, একদম শেষ হয়ে যাবেন, এক লাইন মানে একটা আইপি দিয়ে। আমার কাছে একটা ছিল যে কি জানি ফ্রিল্যান্সিং না কি জানি নাম, ফ্রিল্যান্সিং ক্লাস। এটাতে নেক্সট যে আইডি করবে তার আইডি বাদ হবে কনফার্ম। কারণ হচ্ছে এখানে অনেকগুলো আইডি করছি আমি শুধু স্টুডেন্টদের ক্লাস নেওয়ার জন্য। স্যার এটা তো আমরা চালাইতে পারি পিছনে। না না না, আমি এই যে মডেম খুলে ফেলছি না, মডার্ন খোলা। অ্যাক্সেসটা কই? এটাই তো মনে হয় না, ও এটা আপনাদের পেমেন্ট সিস্টেমটা আজকে একটু দেখাই। গত ক্লাসে তো গিকটা মোটামুটি দিতে পারবেন, তাই না? ভিডিওটা দেখা ভিডিওটা দেখাই নেই, ভিডিও দেওয়ার জন্য সোজা নর্মাল ক্যাম স্টুডিও আছে একটা। আচ্ছা আমার এখানে তো ভিডিওটা 1 মাস হয়ে গেছে, আমি কিভাবে এখন দেখাবো আপনাদের? ক্যাম স্টুডিওটা 1 মাস হয়ে গেছে, এখানে কোথাও আছে, এটাতে মনে আছে ক্যাম স্টুডিও আছে। ভিডিওটা এখানে দেখাইতে পারলে ভালো হতো, কিভাবে বানাবেন। আচ্ছা আপনারা ভিডিও কি কেউ কি চান না নিজের চেহারা দেখা যাক, মানে নিজেরা বইলা ভিডিও দিবেন, পারবেন না? ওটা তো পারবেন, ওটা দিলে বেটার। আর যদি ওইটাতে সমস্যা হয়, ওইটা দেওয়ার সময় একটু টাইট দিয়েই দিয়েন, কোনো সমস্যা, ওইখানে লুঙ্গি বেরো দিন না। মানে ওইটা যখন দিবেন, মানে ভিডিওটা যখন কথা বলবেন তখন একটু মানে স্মার্ট মানে ওই যে ওভার স্মার্ট না। এই যে সাথে একটা ল্যাপটপ থাকলো, আপনি যে প্রফেশনাল, পাশে ল্যাপটপ থাকবে, একটা মডেম থাকবে, এই বসে হাই গাইজ, ঠিক আছে, ওয়েলকাম টু মাই গিগ, কয়েকটা কথা বলে, হ্যাঁ, মানে উইথ দিস গিগ বা সামথিং কিছু বলবেন, মানে ডেসক্রিপশনে যা লিখবেন তাই বলে দিবেন। ওজনে স্যার একটা কাগজের সামনে টাঙায়। হ্যাঁ, আগে প্র্যাকটিস করবেন।
হ্যাঁ ওটা করবেন। আর ওইটা না পারলে এখানে ক্যামস্টাডি স্টুডিও ওপেন করেন, আমি দেখাই। সবাই একটু খেয়াল করেন, আমি দেখাবো। ওইটা এডিট করে এনে পাঠাতে চাই। এখান থেকে ক্রিয়েট করা যায়। কি জানি বলতেছিলাম, আমরা ফাইবারে ঢুকবো। ফাইবার টাস্কের পেমেন্ট মেথডটা একটু দেখাই আপনাদের। এখানে ঢুকলাম। হ্যাঁ, ঢুকার পরে আমাদের ওটা কি হয়েছে, ক্যাপচার একটু পরে দেখে। আচ্ছা, এটা অনেক ওজন, এটা অনেক ওজন। আমি এখানে আসেন, এখান থেকে তো আপনারা মানে গিগটা দিতে পারবেন সবাই। তো গিগ দেওয়ার পরে গিগের মধ্যে ভিডিও অ্যাড করা, যেটা ক্যামস্টাডি স্টুডিওতে করবেন, ওটা আমি দেখাবো। আর আজকে আমি দেখাবো পেমেন্ট সিস্টেমটা। তার আগে আমাদের যে এটা হয়ে গেছে, আমরা এটা নামাই। এটা আমরা এখন কাজ করি। সার্ভার আসি, ড্যাশবোর্ড। আমাদের এখান থেকে তো সাইটটা আমরা ডিলিট করে দিছি। তো ফাইল ম্যানেজার যাই। এখন তো আমরা নামানো আছেই, আমাদের ডেস্কটপে তো এটা নামানো আছে, যে ব্যাকআপ। আমরা ওইটা ডিলিট করে দিই, ফাইল ম্যানেজারের ভিতরটা আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিই। তার মানে একটা সাইট প্রথমে আমরা জিপ করব, জিপ করে সেটাকে ব্যাকআপ নিব। ঠিক আছে, ব্যাকআপ নিয়ে ডেস্কটপে রাখবো, এবং এসকিউএল ফাইলটার ডাটাবেস নেম এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড, তিনটা জিনিস আমাদের জানা লাগবে। এবং ওই এসকিউএল ফাইলটাও ব্যাকআপ নিতে হবে। প্রথম কথা হচ্ছে এসকিউএল ফাইলটা ব্যাকআপ নেবেন। সেকেন্ড কথা হচ্ছে এসকিউএল ফাইলের ডাটাবেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই তিনটা জিনিসও আপনারা জানতে হবে। ঠিক আছে, আর তিনটা জিনিস তো আমি এখান থেকে জানলাম, মাইস্কুল ডাটাবেস থেকে। এখন আপনারা ওয়ান সার্ভার থেকে তো মাইস্কুল ডাটাবেস না, কিভাবে জানবেন? ওই যে ডব্লিউপি কনফিগ ফাইল, ওটার ভিতরে তো পাসওয়ার্ড ডাটাবেস দেওয়া থাকে। মানে আপনাদের তিনটা জিনিস জানা লাগবে। তো এখানে ডাটাবেস ক্রিয়েট করা আছে, আমি ডাটাবেসটাও ডিলিট করে দিই। তাহলে আমার কিছু নাই এই সাইটে, কিন্তু আমার কিছু নাই, কিছু আছে একদম ফ্রেশ। হ্যাঁ, এখন আমি উঠাবো সাইটটা। ধরুন আপনি আমাকে মেইলে সাইট পাঠাইছেন, ওটাই এখন উঠাবো। আমার এটা ছিল সাইট। এখন আমি রিফ্রেশ দিই, দেখি সাইটটা আছে কিনা। নাই, এমটি। ওকে, এখন আমরা সাইটটা উঠাবো। কোন সাইটে উঠাবো? ধরেন এটা হচ্ছে আমার সাইট, এবং এটা আমার এসকিউএল ফাইল, যেটা আপনি আমার মেইলে দিয়েছেন, ধরেন মনে করেন। ওকে, ফার্স্টে আমরা এটা উঠাবো, সাইটটা উঠাবো কি দিয়ে? ফাইলজিলা দিয়ে। ফাইলজিলা কানেক্ট করবো কি দিয়ে? এই যে হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এই তিনটা জিনিস। এই তিনটা জিনিস কি? এফটিপি অ্যাক্সেস, যেটা আমরা পাবো কোথায়? আমাদের সার্ভারে আসি আমরা। সার্ভারে এফটিপি অ্যাক্সেস একটা অপশন আছে, ওইখান থেকে আমরা অ্যাক্সেসগুলো পাবো। কোথায় আছে এটা? দেখাই, এফটিপি অ্যাক্সেস। এখানে যাই আমরা, যাওয়ার পরে আমরা অ্যাক্সেসগুলো দেখতে পারবো। আপনি চাইলে এখান থেকে সরাসরি যদি এটাতে ক্লিক করেন, এখান থেকেও আপনি আপনার ফাইল ম্যানেজারে ঢুকতে পারবেন এখান থেকে। তো আমার এইটাই হচ্ছে হোস্ট, এই যে ইউজার নেম, পাসওয়ার্ডটা এখানে শো করতেছে না। আপনি এখান থেকে চেঞ্জ, যদি মনে না থাকে তাহলে চেঞ্জ করে নেবেন এখান থেকে পাসওয়ার্ড। এই বলতেছে এটা দিয়ে তুমি, তারা রিকমেন্ডেড করতেছে আর কি, মানে হয়তো এটা দিয়ে করবা স্মার্ট অ্যাক্টিভি, আর নয়তো তুমি ফাইলজিলা দিয়ে করবা। তো আমরা ফাইলজিলাটা দিয়েই করি। এখন বুঝছেন এফটিপি কোথা থেকে পাবো আমরা? ক্লিয়ার? আমি কানেক্ট দিলাম, এস্টাবলিশড। ওকে, আমার এটা এমটি, কিন্তু ব্যাকআপ ফাইল তো থাকার কথা না, এটা থাকে কেন? কিছু তো নাই। আবার দিই, এস্টাবলিশ নিউ কানেকশন। এটা ডিলিট হয় নাই। ফাইল ম্যানেজার ওপেন। ডিলিট তো কিছু নাই, এটা এমটি, ফাঁকা। কিন্তু আমাদের এখানে দেখাইতেছে এটা আছে।
আমরা এখান থেকে ডিলিট করলে সময় বেশি লাগবে। আচ্ছা আমরা মেন জায়গায় আসি। এটা এখনো আছে। আচ্ছা আমরা এটাকে কেটে দিই, এটা দিয়ে আবার ঢুকি। আপনার অ্যাক্সেস তার পাবো না এখন। ওটা কি দিয়েছিলেন অ্যাক্সেস মনে আছে? FTP অ্যাক্সেস ইমেইলে তো আছে। ইমেল তো আর ওপেন করতে পারবো না। এই যে FTP অ্যাক্সেস এখানে যে পাসওয়ার্ড কি দিয়েছেন মনে আছে? আগে সাথে 1 2 3 আচ্ছা এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করি। ইমেইল আর এটা কি এক নাকি? FTP পাসওয়ার্ড চেঞ্জ করি। একটা সামথিং দেই, এই যে হচ্ছে ফ্রেন্ডস আইডি দেই। হ্যাঁ দেন। See. তাহলে FTP অ্যাক্সেস এটা হচ্ছে আমার হোস্ট, হোস্টের জায়গায় হোস্ট লাগবে ইউজার নেম। এটা হচ্ছে আমার ইউজার নেম, লাগবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিই কুইক কানেক্ট দিলাম। নাই আমার ওই ফাইলটা নাই, ঠিক আছে। তো আমি এই জায়গার মধ্যে আমার সাইটটা উঠাবো। তো ব্যাকআপ ফাইলটা ডেস্কটপে যাই। ব্যাকআপ ফাইলটা কই? এই যে এটা, এটাকে আমি আপলোড করে দেব। এখানে আপলোড করলাম, রিপারসন হয়েছে, এটা হোক। আমরা ফাইবারে যাই, আপলোড হইতেছে, আপলোড হোক, ঠিক আছে। প্রসেসটা মনে রাখেন। ধরেন আপনার যেহেতু আমাকে পাঠাচ্ছেন মেলে, ওই সেটটা আমি উঠে দিলাম, সোজা কথা। তাহলে আমরা যদি কারো আইডি দেখতে চাই তখন স্যার কোথায় সার্চ দিব? কি আইডি? এখানে হ্যাঁ এই হাউস দিবেন। এখানে সার্চ দিব। হ্যাঁ, আমার কেউ কপি করে না, আমার কেউ কপি করলে আমি শেষ। তার মানে বিভিন্ন মানুষের আইডি দেখতে গেলে তখন তো লাগে। হ্যাঁ এখানে সার্চ দিবেন, মানে আমাকে দেখবেন, ফলো করবেন, কিন্তু একদম হুবহু কপি করবেন না। আমাকে কপি করলে আপনারাও বাদ, আমিও বাদ, কারণ এরকম অনেক হয় আর কি। তো এখানে নাহিদ বিন আজাদ লিখে সার্চ করতে লাস্টে কি ফাইবারে অ্যাকাউন্ট করেছেন নাকি? হ্যাঁ বিন আজাদ, এই যে এটা ইউজার ওগুলো আছে নাকি? এরকম কিছু ছিল। এরকম পায় না তো। ইউজার ফাউন্ড। এটা নাকি এন বড় হাতের ছোট হাতের আছে? সবগুলো একই, এইটাই মেনে নিবি, সব ছোট হাতের। আচ্ছা স্যার এনটা বড় হাতের দিয়ে দেন। এটা এন প্রথমে কারণ ফাইবার ভুল করবে না, এটা কমন জিনিস। ভুল করলে আপনার দিতে পারে, কারণ ফাইবার ভুল করার মতো না, তারা ভুল করবে না। এবার পাচ্ছে না এখানে পাবে, আপনি যেমন আমাকে লিখে সার্চ দেন। এটা কি বুঝছেন? সাইটটা যে উঠে দিয়েছি, উঠে গেছে নাকি? উঠে গেছে না? আচ্ছা, তাহলে সাইটটা আমরা উঠাইলাম। আপনাদের কিন্তু এই জায়গায় উঠে না, এটা পাইছে, আপনাদের পাবে, সমস্যা নেই। ওকে, তো সাইটটা উঠাইছি আমরা। এখন আমরা এখানে আসি, ড্যাশবোর্ডে যাই।
খেয়াল করেন কিন্তু বারবার আমি বুঝাচ্ছি, যেমন আপনি আমার মেইলে যে এটা পাঠাচ্ছেন সাইড ওইটাই উঠাইছি, ধরেন ফাইল ম্যানেজার, ওপেন। ও ভালো কথা, স্যার যদি আসেও ওনার সাথে মনে আলোচনা আসতে পারে, এই যেটা ঠিক আছে, এটা আগে ছিল না, আগে তো কাইটে দিছি। কাইটা দিছি। তো এখন এটা আমরা এক্সট্রাক্ট করি, সরি এই যে এটা, হ্যাঁ এর ভিতরে ঢুকি, এই যে আমার ওয়ার্ডপ্রেস, সবগুলোকে আমি কপি করি, কপি, এই যে এটা দেখছেন না ঘরের মতো, ক্লিক করেন, মানে মেইন, এখানে এসে আমি পেস্ট করব। তাহলে ব্যাকআপ ফাইল এবং ব্যাকআপ দিয়ে দুইটা ফোল্ডার আমার না থাকলেও চলবে, থাকলেও কোনো সমস্যা নাই, থাকলে ভালো, পরবর্তীতে আমার ব্যাকআপ নেওয়া লাগলো না, এই আর কি, কপি হচ্ছে আর কি। এই জিনিসটা তো আপনাদের মানে হয় না, পেজ লাগে। হ্যাঁ, এখন হচ্ছে এখান থেকে এইভাবে করবেন, এটা দিয়া ফাইল জিরা দিয়া করার পরে এক্সট্রাক্ট করবেন, ফোল্ডার থেকে ফাইলগুলো কপি করে মেইন যে পেজটা আছে ওইটার ভিতরে পেস্ট করবেন। এটা হইতেছে কপি হোক। আমরা ফাইবারে আসি, এখানে অ্যানালাইটিক্স, এখানে আসবেন, এই গিগগুলো দেওয়ার পরে এই অপশনগুলো আসবে, রেভিনিউ অ্যানালাইটিক্স, আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট হয়েছে এটা এখানে শো করবে। আর যেটার জন্য হয় না এটা এই যে আনচেক করা থাকবে, ফেসবুক কানেক্ট হয় না এই কারণে এটা 90%। আর রেসপন্সিভ টাইম মানে আপনি ওই যে হ্যাঁ রিপ্লাই দেবেন, হ্যাঁ কত পার্সেন্ট অর্ডার ক্যান্সেল হয়েছে, কতটা কি দেখাচ্ছে, এই মাসে কত ডলার ইনকাম করছেন এগুলা। আর এখানে পেজ ভিউয়ারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এই পেজ ভিউয়ার অর্থাৎ আপনার গিগের পেজে কতজন ভিজিটর আছে, কতজন ভিজিট করছে। এখানে যখন পেজ ভিউয়ারটা 100 বা 150 হয়ে যাবে, 150 যখন হয়ে যাবে পেজ ভিউয়ার, তখন ভাববেন যে অর্ডার আসবে। দিন দিন কিন্তু এটা বাড়বে, এবং এটা বাড়ার জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি গিগ শেয়ার করবেন, তবে দৈনিক না, অনেকগুলো টিপস আমি বলছি গত ক্লাসে, এটা করবেন। পেজ ভিউয়ারটা ইম্পর্টেন্ট। ওই জিনিসটা আরেকবার বলে দিলে ভালো হতো স্যার, মানে কি কি করা যাবে না। আচ্ছা হ্যাঁ আমি বলে দেবো আর কি। আর এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড ডোমিনেশন, অর্থাৎ আমি ওয়ার্ল্ডের কোন কোন জায়গায় কাজ করছি। আমি আছি এখানে বাংলাদেশে, তো কোন কোন যে যে জায়গায় কাজ করছি ওই জায়গাগুলো এখানে ইয়ে হয়ে থাকবে, মার্ক হয়ে থাকবে এগুলা। তো এখানে লেখা উঠবে ওয়ার্ল্ড ডোমিনেশন, আপনি কত পার্সেন্ট ডোমিনেট করছেন, এখানে 0%, অর্থাৎ কোনো কাজই আমি করি নাই। তো আমি অস্ট্রেলিয়াতে যদি কাজ করেন তাহলে হয়তো বা এই কোনায় টোনায় থাকবে বা এই কোনায় থাকবে, কারণ তারা একদম বাইরে। আমেরিকা কাজ করলে এখানে থাকবে, নেদারল্যান্ড সুইজারল্যান্ড এখানে আশেপাশে থাকবে, ফ্রান্স থাকবে এখানে, এভাবে থাইল্যান্ড থাকবে, মানে আপনি যেই কান্ট্রি কাজ করবেন ওই কান্ট্রিগুলো এখানে মার্ক হয়ে থাকবে, এটাই। আপনার কত পার্সেন্ট? আমার 6% 7% আমার, কারণ আমি বেশিরভাগ কাজ করছি ফ্রান্স, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, কানাডা, ইউএসএ, এই কয়েকটাই, এর বেশি কাজ করে নেই। আর এর বেশি ক্লায়েন্ট নাইও, সে মানে 100% হবে না, কখনোই 20% হয় না, কোনো কারই 20% হয় না, কারণ সারা ওয়ার্ল্ডের তো উরুগুয়ে প্যারাগুয়ে অভাব নাই, এত কাজ করে না। সবচেয়ে কাজ আপনার ইউএস এর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এই কয়েকটা, হ্যাঁ জার্মানি। তো জয়েন ফিভার 12 days ago, নেক্সট গোল লেভেল 1, অর্থাৎ আমার পরবর্তী গোল হচ্ছে লেভেল 1 করতে হবে। 20% হয়ে আছে, আরো 80% করতে হবে। তাহলে 30 ডে অ্যাক্টিভ, 10টা সেল, এক্সেলেন্ট রেটিং, এই তিনটা জিনিস যদি হয় তাহলে আমার লেভেল 1 কমপ্লিট। তো এখানে 30 ডে বলা হচ্ছে কি, 30 ডে অ্যাক্টিভ থাকতে হবে, মানে এটাই আপনি যদি 2 মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকেন, এরপরে যদি আপনি 10টা সেল করেন তারপর কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে মিনিমাম 30 ডে মানে 1 মাস অ্যাক্টিভ থাকতে হবে। যেমন আপনি কালকে এই 10টা অর্ডার পাইলেন, তাহলে কি আপনার লেভেল 1 হয়ে যাবে? হবে না। 10 মানে 10টা কমপ্লিট করেন ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে মিনিমাম 30 দিন, রেটিংও লাগবে, এক্সিলেন্ট রেটিংও লাগবে। তো এখন এটা লেভেল 2, লেভেল 1টা কমপ্লিটের পরে আমাদের নেক্সট গোল হবে লেভেল 2। লেভেল 2 এ কাজ করতে হবে 2 মাস, এবং আপনার 50টা কাজ করতে হবে, অর্ডার কমপ্লিট করতে হবে 50টা।
ঠিক আছে? তারপর 50 টাকা কমপ্লিট করে আমার মনে হয় এখানে 125টা না 135টার মতো লাগে। সে কি আছে লেভেল 3 নেই, টপ লেভেল আছে। টপ লেভেল আপনার 250 না 300 কাজ করলে, ওইটা টপ লেভেল, ওইটা একদম টপ, এটার উপর আর নাই। তো এখানে লেভেল 1 এর জন্য একটু ফ্যাসিলিটিস আছে, লেভেল 2 এর জন্য আরেকটু বেশি ফ্যাসিলিটিস। প্রথম দিকে তো ফ্যাসিলিটিস একেবারে কম থাকে, এটাই। আমি পেমেন্ট সিস্টেমটা এখন দেখাই, আর এখানে সিক্রেটগুলো বলি। আমি মেসেজ অপশনে যাই, এখানে কিছু কিছু ওয়ার্ড লিখতে পারবেন না, যেমন এখানে থার্ড পার্টি কি, স্কাইপি, জিমেইল, এই কথাগুলো লিখতে পারবেন না। তারপরে @ যে আইকনগুলো আছে, আইকনটা লিখতে পারবেন না। পেমেন্ট কথা লিখতে পারবেন না, পেপাল লিখতে পারবেন না। এখানে দেখছেন রেড হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখানে লেখেন @ রেড হয়ে গেছে। আপনি এখানে লেখেন স্কাইপি রেড, লেখেন মেল, ইমেল লেখেন। তো আমি এত বছর ট্রাই করছি না, কালকে আমার আইডি বাদ দিতে পারে, কোনো শিওর নয়। মানে এটা আমার না, দামি। তো এই আর কি, এগুলো করা যাবে না। ইমেল, এগুলো লেখা যাবে না, থার্ড পার্টি কোনো কথা এখানে লিখবেন না। পেমেন্ট লেখা যাবে না। এগুলো যদি আমি মানে নোটপ্যাডে লেখা ওই যে স্ক্রিনশট নিয়ে এখানে যদি স্ক্রিনশট নিয়ে দেন বা অ্যাটাচমেন্টে লিখে দিতে পারেন, কিন্তু অ্যাটাচমেন্টে দিতে পারেন, ঠিক আছে, তারা এটা প্রবলেম করে না। আর তারা অ্যাটাচমেন্ট চেকও করে না, দেওয়া যায়, অ্যাটাচমেন্টে দেওয়া যায়। কারণ আপনি একটা, যেমন আমি নিজেই বলি, আমার একটা গিগ আছে ও কমার্সের গিগে তো আমার পেমেন্ট সিস্টেম অ্যাড করা লাগে, তো বারবার পেপাল, বারবার পেমেন্ট লেখা লাগে। মাঝে মধ্যে ভুলে মানে আমি লেখা লাই পেপাল, জিমেইল, এগুলো কিন্তু বারবার আমার ওই গিগের মধ্যে হইতেই থাকে। তো এই কারণে আপনি অ্যাটাচমেন্ট আগে একটা ফাইল অ্যাটাচমেন্ট করে রাখবেন, মানে নোটপ্যাডে লেখা রাখবেন, ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। সরাসরি এখানে বলা অ্যাপ লিখলেও এখানে সমস্যা করে, এটা তো করতেছে না, কিন্তু কেন করতেছে না আমি জানি না, কিন্তু অ্যাড লিখলেও আপনার সমস্যা করে। দেখছেন, ব্র্যাকেট দিয়ে অ্যাড লিখতে পারবে না, তার ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট সিস্টেম লিখতে পারবেন না, পেমেন্ট টাকা চাইতে পারবেন না, এরকম কিছু বলা যাবে না। তো যাই, এগুলো একটু মেনটেন করবেন সবাই, একটু খুব সিকিউর থাকবেন আইডিটার ব্যাপারে। আর গিগটা যে বানাবেন ওটা ইউনিক বানাবেন, বারবার বলতেছি, কোনো জায়গাতে কাট কপি করবেন না। আর ডলার তো লেখা যাবে না। হ্যাঁ, ডলার চিহ্ন লেখা যায়, ডলার এখানে ডাইরেক্ট লিখে যাবে, যে ব্যাপার না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। টাকা মেবি টাকা লেখা যাবে, কারণ হচ্ছে টাকাটা তো কোনো ফ্যাক্ট না, আর টাকা তার চিনেও না। হ্যাঁ, এবার ডলার চিনে। তো এখন এই বিষয়গুলো একটু মেনটেন করবেন আর কি, ঠিক আছে। তো আমি পেমেন্ট সিস্টেমে আসি, সেলার, ক্রিয়েট গিগ, রেভিনিউ। আচ্ছা, রেভিনিউতে আসি, অর্থাৎ রেভিনিউতে আপনার কত ডলার ইনকাম হইলো, কত ডলার কি হইলো সব দেখতে পারবেন রেভিনিউতে। এখানে বলা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, নো আর্নিং টু উইথড্র, আর এখানে বলা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড। এখানে আপনার যখন $1 অ্যাক্টিভ অ্যাভেলেবেল থাকবে, তখন আপনার এটা ভিজিবল হবে। এখন এটা হাইড আছে, কারণ আপনার কোনো ডলারই নাই। তো এটা পেপাল তো আমাদের এখানে নাই, তো আমরা এটা করব, ফাইবার রেভিনিউ কার্ড। আচ্ছা, আমাদের এখন কি করতেছিলাম, আমরা এখানে আসি, একটা একটা করে শেষ দিই। আনএবল টু কানেক্ট ব্যাকএন্ড, এটাই আপনার আসে বারবার মেসেজ। এটার ভিতরে জিনিসটা তো মারাত্মক খারাপ। আচ্ছা, তাহলে আমার কার্ড নাই, যদি আমার কাজ আসে, আসার পর যদি আমি কাজটা করি, আমি যদি পেমেন্টটা দেয়, ওই পেমেন্টের টাকাটা কোথায় যাবে? এখানে থাকবে, যখন না পর্যন্ত টাকা না উঠাবেন কোনো সমস্যা নেই, তারা রাখে থাকে দেবে। ওখানে? হ্যাঁ, আমরা এখান থেকে এক্সটেন্ড করতে পারি না দেখি। আচ্ছা, এখান থেকে করার দরকার নাই আমাদের, কারণ আমরা আরেকটা ওয়ে অ্যাপ্লাই করি, কারণ এখানেও যদি হচ্ছে না, অলরেডি আমরা সাইডে উঠাই দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা কপি করে আনতে পারতেছি না, এত দুর্ভাগ্য আমাদের। কপি ওয়ে আছে, তারা ওই যে আসছে না, ওকে, মেসেজটা উঠেই দেখাইছে আর কি, সাইডে আসছে। তাহলে কিন্তু সাইডে আসলো, এখন উঠাইতে হবে ব্যাকআপটা। ধরেন যদি না আসতো, তাহলে আমি কি করতাম, তাহলে আমি এটাকে এক্সটেন্ড করতাম। যদি না আসে, আপনাদের ওয়ে অভাব নাই,
হইতে হবে, আমার কথা হচ্ছে হইতে হবে। হ্যাঁ, আমি এত ওয়ে দেখাইতেছি, আবার মাথা উলেন না। ধরেন এটা হইল না, মানে ব্যাকআপ ফাইলটা আসলে আমরা কপি করে আনতে পারলাম না, তখন কি করবেন? ব্যাকআপ ফোল্ডারটা, এই যে ব্যাকআপ, এটা এখানে আসি, আমার ডেস্কটপে যাই, ফোল্ডারটা কই, ফোল্ডার কই, এখানে থাকবে, এখানে থাকবে, এখানে থাকলে এখানে থাকবে ব্যাকআপ। খেয়াল করেন এখানে আছে কিনা, এখানে থাকবে তো মাস্ট। আচ্ছা আমরা আবার কানেক্ট দিই, আসছে। এখানে কিন্তু ফাইলগুলো দেখাচ্ছে না, অলরেডি এখানে কিন্তু ফাইল আছে ওয়ার্ডপ্রেসের। যদি না আসতো তাহলে আমরা তো জিপটা উঠাইছি, জিপটা না উঠাই আমরা ফোল্ডারের ভিতরে ঢুকবো, এই যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আছে না, সবগুলো আমরা সিলেক্ট অল দেব, তখন এগুলোর আমরা আপলোড করব, শেষ। তখন ফাইল যদি না আসতো, ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আপলোড করে দিতাম, তখন সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে এইভাবে চলে আসতো। তাহলে আমাদের জিপ আকার আসার দরকার নেই, আমরা ওইভাবে আনতে পারি, ঠিক আছে? তাহলে আমরা উঠাতে পারবো এখন সাইট। ওকে, সেকেন্ড কাজ হচ্ছে এখন আমাদের সাইট তো রেডি, মানে উঠাইলাম, কিন্তু ডাটাবেস তো উঠাইতে হবে। ডাটাবেস, মাইস্কুয়েল ডাটাবেস, ডাটাবেস নাই, আমি ডাটাবেসটা ক্রিয়েট করি, আমাদের ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো লাগবে। ডাটাবেস এটা কি, ডাটাবেসটা কি লিখছি আমি, ডাটাবেস লিখলাম আর কি, হ্যাঁ ডাটাবেস নেম। এখন আমি এটা লিখছি, কোথেকে লিখছিলাম আগে, এখান থেকে ঢুইকা কিন্তু লিখে রাখছিলাম আমি। এখন ধরেন আপনার মনে নাই কি ডাটাবেস, আর আপনি কোথেকে বার করবেন? wp config php, বুঝছেন? তো এখানে আমি ক্রিয়েট করি, ক্রিয়েট করব 27, আমারটা এটার সাথে কি মিলে? 27 এটা না, যদি না মিলে তখন না মিললে একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড নতুন করে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি ওই জায়গায় ওইটা বসাই দেবেন। ধরেন আপনার মনে নাই, কোনো জায়গায় নাই ডাটাবেস নেই, তখন আপনি আপনার ইচ্ছা মতো একটা ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে ওই ইনফরমেশনগুলো ওই wp কনফিগের সাথে ম্যাচ করে দেবেন, শেষ। মানে wp কনফিগে যা থাকবে আপনি এখানে তাই রাখতে হবে, বুঝেন নেই? মানে কোথায় উঠাবো ওইটা? আমি বলি, যেমন আপনার এখানে আপনি একটা নিজের মতো করে বানান ডাটাবেস, বানানোর পরে স্যার আপনি যখন ওয়ান সার্ভার থেকে এটাতে নিব, ওয়ান সার্ভারে তো একটা ডাটাবেস নেম আছে, হ্যাঁ তো ওই নেমটি তো আমরা সব আগে লিখে রাখবো। ওয়ার্ম সার্ভার ডাটাবেস নেম আর এখানকার ডাটাবেস নেম কি এক? ওয়ার্ম সার্ভার আগে তো ইতার নাই, এগুলো আছে, কিন্তু এখানে তো এগুলো আছে। কিন্তু ওয়ার্ম সার্ভার থেকে কোনো সার্চ যদি উঠাইতে চান তাহলে কি করতে হবে? আপনি ওয়ার্ম সার্ভারের ডাটাবেস নেই, বা ওয়ার্ম সার্ভার যে ডাটাবেস ক্রিয়েট করছেন এটার সাথে কোনো সম্পর্ক নাই, ওইখান থেকে ওটা ব্যাকআপ নেবেন, ঠিক আছে? ওটা ব্যাকআপ নেবেন কেন? ওটার php ফাইলটার জন্য। আর ডাটাবেসটা এখান থেকে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে ডাটাবেস যে নেমটা হবে, যেমন আপনার এটা আমি কেটেই দিই, যেমন এটা ডাটাবেস নেম, এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, এই তিনটা আপনি নিজের মতো করে ক্রিয়েট করছেন, কিন্তু এটা ওয়ার্মের মধ্যে কোনো মিল নেই। তো এটা ক্রিয়েট করার পরে এখানে php আসবে না, এই ডাটাবেসের আন্ডারে php এর মধ্যে ওই ওয়ার্ম সার্ভারের php এসকিউএল ফাইলটা উঠে দিবেন, ইম্পোর্টে গিয়ে উঠে দিবেন। কিন্তু উঠে দিলে কিন্তু লিঙ্ক হবে না। কেন লিঙ্ক হবে না? আপনার ডাটাবেস নেম, ইউজার নেম আর পাসওয়ার্ড ওয়ার্ম সার্ভারের যে এসকিউএল ফাইলটা আপনি উঠালেন ওটার সাথে মিলবে না, কারণ ওটার মধ্যে আর ওটা ডাটাবেস নেম আর এটা ডাটাবেস নেম কিন্তু সেম না। কালকে আমার এই প্রবলেমটা হয়েছে, আমি এটা সব নতুন করে করছি, করার পর এখানে যখন করছি মানে php ম্যানেজমেন্টে ঢুকছি, ঢোকার পর এখানে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার পর দিতেছি বারবার ওই মেসেজটা, এই জন্যই আসবে। কেন আসবে? কারণ এটা তো ভুল, এরর, মিল নেই, তো মিল নেই। আচ্ছা আমি ওইটার মতো করে দেখাবো। আচ্ছা ধরেন আমি রাজু দিলাম, পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট।
এটা আমার নিজের মতো করে আমি ক্রিয়েট করলাম। এটার আন্ডারে আমি এখন এসকিউএল ফাইলটা উঠাবো। আমার এই ডাটাবেস নেম কিন্তু আমি উঠাইলাম না, না আমি আমার মতো করে উঠাইতেছি। ইম্পোর্ট ব্রাউজ, আসছে ইম্পোর্ট হয়েছে। ওকে, আমার সাইটটাও ইম্পোর্ট হচ্ছে। এখন নিয়ম অনুসারে তো সাইটে গিয়ে সার্চ দিলেই সাইটটা পাওয়ার কথা, কিন্তু পাবে না, বলবে যে ডাটাবেস ইরর। কেন? কারণ আমার এই যে ডাটাবেস অ্যাক্সেস আর আমি এখন যেটা ক্রিয়েট করলাম এটা কি এক না। তো এখন আমি যেটা ক্রিয়েট করছি এটা আমার কানেক্ট করে দিতে হবে না? অবশ্যই। কোথায় করবো? এটা এগুলো মনে রেখেন, এগুলো কি নামাজ পড়তে হবে, ঠিক আছে? ক্লাস নিয়ে নামাজ পড়তে যাবো, একটু দেখা পিএইচপি ফাইল করে আমার এটা না, এটাকে এডিট করি। ইউজার নেম কই? এটা এটা পরে দিছিলাম কি, রাজু। আর এই যে এটার পরে এই যে পাসওয়ার্ডটা দিছিলাম হচ্ছে, আর এই যে সেভ। ওকে, এখন আমি আসি। আমার সাইট এখন রান হবে, ঠিক আছে? তাহলে তার কোনো কনফিউশন থাকার কথা না, আপনারা পারবেন। এগুলো ভালো প্র্যাকটিসের বিষয়, এটা আপনি একদিন দেখে পারবেন না, ঠিক আছে? ডাটাবেস ভুলে গেলেও পারবেন, ওইটা দিয়েও পারবেন। মেইন কথা একটাই, কি সাইটটা উঠে গেল, তাই না স্যার? হ্যাঁ এটাই তো উঠে গেল, আমার সাইটটা উঠানো দরকার। এখন হ্যাঁ, আমাদের অপশনগুলো কই স্যার? কি অপশন কই? ওই যে ডব্লিউপি অ্যাডমিন, এটা তো সাইট। কি অপশন কই? এটা তো আপনি ঢুকবেন এখানে ইয়া দিয়ে, যে কি ডব্লিউপি অ্যাডমিনতে ঢুকে তারপর আমাদের কাজ করতে হবে। থিম টিম নামাই। এটা তো ড্যাশবোর্ড আপনার, এটা তো হচ্ছে সাইট, আর ওটা তো আমরা হোস্টিং এ ছিলাম। হোস্টিং এর কাজ হোস্টিং এ, সাইটের কাজ সাইডে, বুঝছেন না? এর মাথা ঘুরাবে, বারবার করলে বুঝবেন। তো এখন শেষ, আমার মনে হয় যে ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না। তো যাই হোক, এটা আমি আজকে ক্লোজ করি, কারণ আমার নিজের মাথাটা ব্যথা করতেছে। আমি ফাইবারের একটা আলোচনা করবো, আগে নামাজ পড়ে আসি আমরা। আর যারা বলবেন আসে না, আমি পড়ে আসি। এই আমি ফাইবারের জাস্ট রেভিনিউ কার্ড এগুলো আলোচনা করবো, আসতেছি আমি, নামাজটা পড়ে আসি। বেশি বলতে গিয়ে আলাদা খিচুড়ি কুচুরি না তেরে বাদ দেন, তেরে আইটেম বাদ দেন। আপনি তো কত মেয়ে 20 টাকা 25 টাকা কেটে দেন। আরে না 50 টাকা দিতে তেরা 500 টাকা তেরা দিতে 50 টাকা তাইলে ওটা আপনার এমনি তাহলে ডিম চপ আছে যেগুলো, ওগুলো আছে মানে ইয়ান আরে ফলের আইটেম লাগে, কাজু, কলা, আপেল, ঝাড়ি বাদামের আইটেম আর বুঝলেন লোকজন বেশি তো, লোকজন বেশি অনেক কাহিনী চার পাঁচ নাম এটা কাজে কাজে
প্রথমে বসে হোটেলে করতে পরে স্যার কই যে এটা কেমন হয় স্যার একটু বলেন বিল্ডিং করার পর বসে যাই পরে আচ্ছা, পরে ইয়া, রাহিম, একটা list করো। আমরা থাকি না এই সেই তারপরে যে এটা কেমন হয় এক কলম রাখো, কেমন দেখা যায় না। লিস্ট করো। তখন উনি বলতেছে যে ইয়া আমার 60% লাগে কেন জানেন নি? আমি আজ এখন বুঝছি। আমার জানলে লেগে দিদি করে না দিন আমি যদি নিজে সামনে আমি কইছি তো উল্টে না আমার সাইড আমি বললাম না দিদি রেকর্ডিং তো হচ্ছে নাকি শুরু হ্যাঁ আপনাদের সাউন্ড রেকর্ড না হইলে তো সমস্যা তো এখানে মোটামুটি তো আমাদের এই ফাইবারের মানে মূল যেই বিষয়গুলো ছিল ফাইবারের যেই আপনার রুলগুলো যেগুলো ছিল রুলসগুলো আমরা আলোচনা করছি এবং এর মধ্যে থেকে আমরা আসলে অনেক রুল জানতে পারছি মোটামুটি এর বাইরেও কিছু রুল থাকতে পারে যেগুলো এই মুহূর্তে আমার মনে আসতেছে না তবে বেসিক মানে মূল যেগুলো আমি বললাম এবার তো আপনারা বুঝছেন কারণ এখানে মানে 2 নম্বরই জিনিসটা করা যাবে না চলবে না যা করতে হবে মানে একটু ভাইবা চিন্তা করতে হবে সলিড করতে হবে আর কি ঠিক আছে ওইটা গেল তো আজকে আমি পেমেন্ট সিস্টেমটা নিয়ে একটু কথা বলবো এখন আশা করি পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বললে আমাদের ফাইবারে আর কোনো সমস্যা থাকবে না তো এখন এখানে হচ্ছে আমার আর্নিং সিস্টেম অ্যাভেলেবল ফান্ড আর এখানে হচ্ছে আমার আপকামিং আর্নিং অর্থাৎ আমার কেউ এখন অর্ডার করলো অর্ডারটা আমার রানিং অবস্থায় আছে তো এটাই হচ্ছে আমার আপকামিং আর্নিং আর যদি অর্ডারটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমার এটা এখানে যে যোগ হবে পেন্ডিং ক্লিয়ারেন্স এটা ক্লিয়ার হওয়ার পর আমার এখানে অ্যাভেলেবেল যোগ হবে ঠিক আছে 15 দিন পরে অ্যাভেলেবেল হয় প্রত্যেক 15 দিন পর পর মানে অর্ডার একটা আজকে করলো আপনি ডেলিভারি দিলেন ডেলিভারির 15 দিনের মধ্যে আপনার মানে ফান্ডটা ক্লিয়ার হয়ে আসবে জি তো পেপাল দরকার নেই আমরা পেপাল থেকে টাকা ওঠানোর সময় আপনি $5 হইলেই হয় উঠাইতে পারবেন পেপালে $1 চার্জ কাটবে আর রেভিনিউ কার্ডে $20 নিচে টাকা উঠানো যাবে না মিনিমাম $20 এখানে অ্যাভেলেবেল থাকতে হবে পায়োনিয়ার আর কি তো ফাইবার রেভিনিউ কার্ড যেটা এটা পাওয়ার্ড বাই পায়োনিয়ার এটা পায়োনিয়ারই তো আমরা এটা যদি আমাদের নাই তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে আমরা দেখি প্লিজ চেক ইউর মেল এন্ড ফলো দ্য ইনস্ট্রাকশন টু অর্ডার টু অ্যাড ইউর পায়োনিয়ার অ্যাকাউন্ট তো মেলটা আমি চেক করি এবং আমি ক্লিক করি ক্লিক করলাম এই পেজটা আসলো তো কার্ডটা দেখতে অনেকটা এরকম রেভিনিউ কার্ড এটা আগের একটা কার্ড কিন্তু এখন কার্ডগুলো এরকম হয় না এখানে ফাইবার লেখা থাকে না আমার কার্ডটা সাথে নিয়ে আসলে দেখাইতে পারতাম এখানে আপনার নাম থাকবে যে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এখানে এক্সপায়ার ডেট থাকবে এখানে কার্ডের নাম্বার থাকবে আবার আমাদের দিবে কি বাইরের কার্ডটা এটা হ্যাঁ এটা তো মাস্টার কার্ডে যে পায়োনিয়ার এটা পায়োনিয়ার কার্ড পাওয়ার্ড বাই মানে ফিবার রেভিনিউ কার্ড ঠিক আছে কিন্তু এটা পাওয়ার্ড বাই পায়োনিয়ার মানে পায়োনিয়ার কার্ডটাই তার ফিবারের সাথে কন্ট্যাক্ট করে এটা করে মানে ফিবারে কিছু সিল সাপোর্ট থাকে এই আর কি তো বেশি কিছু থাকে না এখানে এরকম করে লেখছে দেখে এরকম না কার্ডটা এরকম না নমুনা দেখাইলো আপনি এই ফাইবার থেকে ভিজিটিং কার্ড নিতে পারবেন ফাইবারের অ্যাপ্লিকেশন করলে ফাইবার আপনাকে ফাইবারের ভিজিটিং কার্ড দিবে টাকা দিতে হবে আর কি তারা ভিজিটিং কার্ড দিবে এখানে এটা করার আগে আমরা ফিটা একটু দেখব এটা করতে গেলে টাকা লাগবে না এটা ফিটা একটু দেখি আমরা কত ডলার চার্জ সরাসরি পেওনিয়ার এখানে ঢুকে গেল আচ্ছা দেখি আমরা খেয়াল করেন কার্ড অ্যাক্টিভেশন ফার্স্টে আপনি যখন কার্ডটা অ্যাক্টিভ করবেন তখন আপনার চার্জ কাটবে $5 এটা একবারই কাটবে লোড এখানে লোড করা যায় 3টা সিস্টেমে আমি আপনাদের বলি একটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে লোড
আর একটা হচ্ছে 2 দিনের মধ্যে লোড, আর একটা হচ্ছে 1 মাসের মধ্যে লোড। লোডটা কি, আপনার ফাইবার অ্যাকাউন্টে এখানে $100 আছে, তো আপনি এখানে ক্লিক করলে কিন্তু অটো লোড হয়ে যাবে। তখন সাথে সাথে মেইলে একটা মেসেজ আসবে যে তুমি কি টাকাটা ইমিডিয়েট লোড করতে চাচ্ছ, না 1 মাস পর লোড করতে চাচ্ছ, নাকি 2 ঘন্টার মধ্যে লোড করতে, মানে কোনটা, 3টা অপশনের যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে বলবে। তখন আপনি যে অপশনটাতে ক্লিক করবেন, যদি মানে ইমিডিয়েট আপনার টাকাটা লোড করার দরকার হয়, তখন ইমিডিয়েটটাতে ক্লিক করবেন, এটা ইমিডিয়েট লোড হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোড, ওইটা হচ্ছে আপনার 48 ঘন্টার মধ্যে। আরেকটা হচ্ছে মান্থলি, মানে 1 মাস পরে আপনার এটা লোড হবে। ওই 1 মাস যেটা, ওটাতে কোনো চার্জ নাই। 48 ঘন্টার মধ্যে যেটা হয় এটা $5। আর ইমিডিয়েট যেটা, সরি 48 ঘন্টার মধ্যে যেটা হয় এটা হচ্ছে $2, আর ইমিডিয়েট যেটা হয় সেটা $5। 48 ঘন্টাটা মেবি $1 হতে পারে, ওই কিন্তু $1। $3 হচ্ছে উইথিন 2 আওয়ার্স, $3 ওই এমনি এমনি $4 জায়গা, ঠিক আছে, এই আর কি। তো ফি হচ্ছে কি, এটা ফ্রি, মানে মান্থলি। এখন লোড দিলেন 1 মাস পরে লোড হবে, টাকাটা এখন লোড দিচ্ছেন, আপনি 1 মাস পরে উঠাতে পারবেন, মানে কার্ডে অ্যাভেলেবেল হবে। ফি কোনো টাকা নাই। কার্ড রিপ্লেসমেন্ট, যদি কার্ড রিপ্লেস একটা থেকে একটা রিপ্লেস করেন $12 চার্জ। আর অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভিটি ফি $3 পার মান্থ, ঠিক আছে। এটা মানে কি স্যার? এটার ইনঅ্যাক্টিভিটি ফি আমি এটার মানেটা আজও বুঝি নেই। ফ্রম যখন অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করবে, যখন মানে যে when no activity is recorded during specified time period from available account balance, when no activity is recorded during specified time period, মানে আপনার অ্যাক্টিভিটি কি এটা বুঝলাম না। নো অ্যাক্টিভিটি রেকর্ড, অনেক দিন যাবত যদি কাজ না করা হয়, আচ্ছা অনেকদিন কাজ না করলে আপনার কার্ডে টাকা থাকলে কিন্তু কেটে নিবে অটো, এটা বলছে আর কি। $3 কেটে নেবে পার মাস। কাজ করবো না তত মাসে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কার্ডে কোনো টাকা লোড করলেন না, কোনো কোনো ইয়া নাই, ওইটার জন্য তারা ইনঅ্যাক্টিভিটি ফি হিসেবে $3 কাটবে। এবার এটিএম আর ক্যাশ উইথড্রয়াল, হ্যাঁ, এটিএম উইথড্রল আর ক্যাশ কি লেখছে, ডিসবার্সমেন্ট ভিয়া ব্যাংক টেলার অর ইন স্টোর। এটা জাস্ট করে চেক দিয়ে পাস করে না, হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাংকের ডিটেইলস জাস্ট করে ওইটা বুঝতে। তো এখানে 3.15 এটিএম ডিক্লাইন ফি $1, এটিএম ব্যালেন্স ইনকোয়ারি ফি $1, অর্থাৎ আপনি ব্যালেন্স চেক করলে $1 কাটবে। ব্যালেন্স চেক করলে $1 কাটবে। এটিএম ডিক্লাইন ফি যদি সে ডিক্লাইন করে দেয় কার্ড, মানে আপনি ঢুকে দিয়েছেন বারবার, ওইখানেও মানে কাটবে। $1 কাটবে। আর এখানে আছে উইথড্র করলে 3.15, মানে কার্ড ঢুকে বারবার ওই যে হয় না, একবার বাড়ি করলেন আরেকবার ঢুকেলেন, এখানে কিন্তু টাকা কাটে। আবার ইনকোয়ারি দিলেন, ব্যালেন্স চেক করলেন, এখানে $1 কাটবে। তার মানে আপনি $5 ইনকাম করবেন, $1 দিবেন লোডে। আর এটা হচ্ছে ফি, তো $4.5 আপনি $1/2 পাবেন প্রথম উইথড্রলে, $40 পাইতে পারেন। হ্যাঁ, দরকার নাই, আপনারা একটা কাজ কি একসাথে করবেন। আর প্রথম আপনারা $100 ট্রানজেকশন করবেন, আমি আমার কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করবেন, মানে যাদের এক্সিস্টিং কার্ড আছে, আমি আসতেছি, তো এটা তো বুঝছেন সবাই, দেখা গেছে আমার একটা কার্ড আছে পাইনি, আমি বুঝছি। হ্যাঁ, ফাইবারের সাথে অ্যাক্টিভ করব। কিভাবে করবেন, ওকে, এটার অপশনটা আছে। তো আমরা এখন সিস্টেমটা জানলাম কোনটা কি, এখন আমরা একটু অ্যাপ্লাই করি। আমি আসতেছি, আপনার কথা আসতেছি। আসলে বিষয়টা কি, এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা ডাইরেক্ট আমি প্যাডটা দেই, মানে এটা আমার সিকিউরিটি কোয়েশ্চেন ছিল। এখানে একটা অপশন থাকে, ইফ ইউ হ্যাভ এক্সিস্টিং কার্ড ক্লিক হিয়ার। স্যার টোটালি সিকিউরিটি কোশ্চেনটা 3টা। এখানে চুজ করে আপনি একটা দিবেন আর কি, মানে একটাই সিকিউরিটি কোশ্চেন দিতে পারবেন, মানে অনেকগুলো মানে ইয়া থাকবে, ওখান থেকে একটা চুজ করতে হবে আপনাকে। সিকিউরিটি কোশ্চেন কিন্তু লিখে রাখতে হবে, ভুলে গেলে কিন্তু শেষ, বারবার সিকিউরিটি কোশ্চেন চাইবে, এটা মনে রাখতে হবে। এই যে অলরেডি হ্যাভ এন পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্লিক হিয়ার, যদি আপনাদের কারো অলরেডি অ্যাকাউন্ট থাকে পায়োনিয়ার, তাহলে এখানে ক্লিক হিয়ার করে এখানে তারা যা যা বলে তা তা করবেন। কোন কার্ডের সিভিভি নাম্বার চাইবে বা কোন পিন নাম্বার চাইবে, ওগুলো চাইবে, তো ওটা দিয়ে দিলে হয়ে যাবে। আর নতুন করে যারা করবেন তারা এখানে দিবেন, এখানে কি জানি বলতেছে, এটা কি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল,
তারপর আপনার ইমেলটা 2বার দিতে বলতেছে, ডেট অফ বার্থ দিবেন, এবং এগুলো সব কিন্তু আপনার ভোটার আইডির মতো হইতে হবে। তো নেক্সট যখন দিবেন, দেওয়ার পরে কন্ট্যাক্ট ডিটেল আসবে, মানে আপনার শিপিং এবং বিলিং অ্যাড্রেস, মানে কোন জায়গায় আপনার শিফট হবে। ওই জায়গায় সবার দেশ লাগায়, ওই জায়গায় কিন্তু 2টা ঘর থাকে, উপরের ঘরে 30 ওয়াট, নিচের ঘরে 30 ওয়াট, অথবা 2টা ঘরে মিললে 60 ওয়াট হইতে হবে, এর বেশি হইলে হবে না কিন্তু। আর এটার মধ্যে আমি একদিন 3.5 ঘন্টা ব্যয় করছি এই কাজ অ্যাপ্লাই হ্যাঁ, ওইখানে ঝামেলা হবে। 60 ওয়াটের উপরে দিছি, নাই না 60 ওয়াটের উপরে নিবে না, 60 ওয়াটের নিচে দিতে হবে। 2টা ঘর থাকবে এখানে, স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস 1, স্ট্রিট অ্যাড্রেস 2, 2টা ঘর। ইচ্ছে এটা দেওয়া যায়, ওটা কোনো সমস্যা হ্যাঁ, তো ওইখানে আপনার যে জায়গায় কার্ডটা আসবে, আপনার আগে ইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার কাছাকাছি যেই পোস্ট অফিস আছে ওই পোস্ট অফিসে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদেরকে, যদি আপনার মনে না থাকে, মানে আপনি যদি কনফিউশনে থাকেন যে এটার অ্যাড্রেসটা কি, তাদেরকে বলবেন, তারা কিন্তু খাতা কলমে একজন লিখে রাখে ওই অ্যাড্রেস, পোস্ট অফিস যেটা নিয়ারের আপনার কাছাকাছি, ওইখানে গিয়ে বলবেন যে এই উমুক বাসার উমুক অ্যাড্রেসটা কি, তারা বলে দিবে। যেমন যদি হয় কমলাপুর, তা ফার্স্টে লিখবেন কমলাপুর, তারপরে লিখবেন ওই চিপার গলির নাম্বার, ধরেন হচ্ছে আলিমিয়া গলি, তারপরে বাসার নাম্বার 32/6, বাসার নাম ধরেন নতুন কুড়ি, শেষ। নিচে এসে লিখবেন কি মতিঝিল, ঢাকা, তারপরে জিপ জিপ কোডের একটা অপশন থাকবে 1214 সামথিং, এটা তো সবার একটা জিপ কোড থাকে, স্টেট থাকে, ঠিক আছে, সাবমিট দিবেন। তারা একটা টাইম দিবে 1 মাস, আগামী মাসের 3 থেকে 5 তারিখ বা 3 থেকে 10 তারিখের মধ্যে আপনার কার্ডটা ওই অ্যাড্রেসে ডেলিভারি হবে। তারা 1 মাসের টাইম দেয়, কিন্তু 15 দিন থেকে 20 দিনের মধ্যে চলে আসে কার্ড। 20-21 দিন লাগে স্যার। কিন্তু যদি উল্টাপাল্টা অ্যাড্রেস দেন, এটা আসবে না, আসবে কিন্তু পাবে না, সে আবার রিটার্ন চলে যাবে। ওই অ্যাড্রেসটা দেওয়ার সময় একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দিবেন। টেলিভিশন অ্যাড্রেস, আচ্ছা যাই হোক, যেটা দিলে ভালো কথা। আমি বাসার নাম্বার সহ দিয়ে দিছি। তারপরেও অনেক সময় উল্টাপাল্টা হলে আসে না, মানে যত নাম্বারই দেন সোজা নাম্বার, তারপরেও আসে না। আমি তো স্যার কিছু করার নেই, হ্যাঁ? শেষ। আরেকবার শেষ কেন, একবার শেষ হবে কেন? একটা ইমেল দিয়েছেন, আরেকটা ইমেল করবেন আবার। করতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনি কি ফাইবার থেকে করছেন? না, স্যার। ফাইবার থেকে এখন করেন না, কারণ ফাইবার থেকে একবারই করতে পারবেন। ওইটা যতদিন না পর্যন্ত না আসে আপনাকে ওয়েট করতে, 1 বছর পরে 1 বছর নতুন করে কোনো কার্ড আর অ্যাক্টিভ করতে পারবেন না। এই জন্য ফাইবার থেকে যদি সরাসরি করেন, খবরদার একটু ইয়ে করে করতে হবে কিন্তু, কারণ একবার যখন করবেন ফাইবার কিন্তু ওয়াইটিং এ রাখবে যে তোমার কার্ড আসুক, অ্যাক্টিভ করো, তারপরে আমরা লিঙ্ক করব, আর আপনার কপালে কোনদিন টাকা উঠাতে পারবেন না, ঠিক আছে। এখানে ফাইবার থেকে করলে সাবধান। কিন্তু আমারটা চলে আসছে ফার্স্ট টাইমেই, এরকম একটা আসছে, আরেকটা আসে নাই, শার্লক হোমসেরটা আসে নাই আমার, সেটা করছিলাম। তো এটা গেল কার্ড সেট আপ। এখন আমরা ফার্স্ট টাইমে অ্যাকাউন্ট করতে পারি, অ্যাকাউন্টের মধ্যে আইডিগুলো কীভাবে ফিল আপ করবো আমরা জানি, তারপর আমরা গিগ দিতে পারি, গিগের মধ্যে শুধু ভিডিওটা দিতে পারি না, তারপর টাকা পয়সা আমরা ইনকাম করে এটাকে আমরা উঠাইতেও পারবো। এখন এই হলো ফাইবারের প্রসেস, কয়েকটা রুলসও বলছি আমি, এটাই, ঠিক আছে, বুঝছেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে গিগটা, ইমেজটা হবে সবচেয়ে সুন্দর, কভার ফটোটাও, বারবার তো বলছি কভার ফটোতে কিছু লেখা যাবে না, কোনো কন্টেন্ট লিখতে পারবে না এগুলা। আর ভিডিওতে গিগে ভিডিও দিবেন, ঠিক আছে, ভিডিও দিলে যে 220% বেশি সেল হয়। আর ভিডিওটা সাথে সাথে না, 10 দিন বা 1 সপ্তাহ পরে ভিডিও দিবেন। আর একটা গিগ ক্রিয়েট করার 5 দিন পরে আর একটা গিগ, এর 7 দিন বা 10 দিন পরে আর একটা গিগ। একটা আইডিতে 3টা গিগ অ্যাভেলেবেল থাকে, কিন্তু 5টা থেকে 5টা দিবেন না। মনে করবো যে ছাত্র ভালো লজিং পায় না, কি জানি কয়, ছাত্র ভালো টিউশনই পায় না, ওইরকম দরকার নাই। বলবে যে সে 5টা গিগ দ্বারা সে সব পারে, ও কাজ কই তার। কিন্তু আপনি একটা পারেন, একটাতে ভালো রেটিং আছে, সে ওইটাতেই অর্ডার করবে, মানে ওইটা তার রিলেটেড কাজ না, কিন্তু তারপরে সে ওইটাতে অর্ডার করবে, কারণ একটা রিভিউ আছে। কিন্তু আপনি 5টা দিয়ে রাখছেন, কোনো কাজ নাই, এটা কিন্তু তার কাছে লাভ হবে না। আর প্রথম দিকে কাজ বুঝে নেবেন, বারবার বলি, প্রথম কাজটা সবাই খুব ভালোভাবে ভেবে চিন্তে নেবেন। প্রথম কাজ না কিন্তু হ্যাঁ করবেন, ওই আইডি কিন্তু আর উঠাতে পারবেন না। প্রথম কাজ একটা নিলেন, ওই ঠিক মতো করতে পারলেন, একটা ব্যাড ফিডব্যাক, ওই প্রথম কাজই আপনার শেষ, গোড়াই গলদ। প্রথম কাজ রান্না করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফিডব্যাকটা যাতে সে ভালো দেয়। আর কাজ করার পরে যখন ডেলিভারি দিবেন, সবসময় একটা জিনিস খেয়াল করবেন, না বলে ডেলিভারি দিবেন না, ক্লায়েন্টকে না বলে ডেলিভারি দিবেন না। কাজ আপনার কমপ্লিট, আপনি জানেন ওভার শিওর কাজ তার মতো হয়ে গেছে, তারপরেও ডেলিভারি দিবেন না। আগে জিজ্ঞেস করবেন যে তোমার কি হয়েছে, তুমি স্যাটিসফাইড, সে যদি বলো ওকে ফাইন, তখন বলবেন যে ক্যান আই ডেলিভারি দেওয়া,
তখন আপনি ডেলিভারি দিবেন। ঠিক আছে, তখন একটা মেসেজ লিখবেন যে আই এক্সপেক্ট ফুল রেটিং অ্যান্ড গ্রেট ফিডব্যাক। ঠিক আছে, তো এটা বলবেন আর কি যে ইউর ফিডব্যাক অ্যান্ড রেটিং উইল গ্রো মাই কেরিয়ার অ্যান্ড ফিউচার টু গেট মোর জব ফ্রম আদার ভ্যালুয়েবল বা আদার ভ্যালুয়েড ক্লায়েন্ট। এই সুন্দর মতো কয়েকটা সেন্টেন্স লিখে পাঠা দিবেন, সে দিতে বাধ্য। ঠিক আছে, না বলে ডেলিভারি দিবেন না আর কি। আর বারবার তাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন যে এটা কিভাবে হয়, এটা কিভাবে। আর কাজ নেওয়ার আগে বারবার তাকে 100টা কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। অনেক ক্লায়েন্টরা কি হয় আমি বলি, সব ক্লায়েন্টদের ক্ষেত্রে একটা সত্যি কথা, তারা কাজ দেওয়ার আগে আপনাকে কোনো কথা ডিটেলসে বলবে না, এটা তাদের একটা হ্যাবিট। কাজটা দেওয়ার পরে চাপবে, ইচ্ছা মতো চাপবে, এটা করো ওইটা করো, এটা হয় নাই ওইটা হয় নাই, এইভাবে আপনাকে চাপাবে বারবার। এই কারণে কাজ নেওয়ার আগে 100 বার কথা জিজ্ঞেস করুন। যেমন আমার ক্লায়েন্টরা মাঝে মধ্যে বিরক্ত বলে যে দত তোমার সাথে আর মানে কাজই করবো না, মেসেজ আমি ওকে যাও। কারণ আমার কথা হচ্ছে শুরুতে তিতা ভালো, আমি বারবার তার জিজ্ঞেস করি সে কি চায়, আর এরকম আমার হয়েছে অনেক। আপনাদেরকে বলবো কাজ নেওয়ার আগে ভালোভাবে দেখবেন পারবেন কিনা, তারপরে নেবেন। ঠিক আছে, ওরা যদি অর্ডার করে আমার তো অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে নাকি? অর্ডার তো অর্ডারই করে ফেলবে তারা, অর্ডার করলে কিছু করার নাই। তো এই জন্যই বলতেছি যে গিগের মধ্যে লিখে দিবেন, লিখে দিলাম কিন্তু তাও অর্ডার করলো, তারপরে অর্ডার করলে আর কি করার আছে, কাজটা করতে হবে। এরকম অর্ডার করবে না, আমি কিছু করতে পারি না। এটা আপনার হাত নেই। তারপরেও আপনি করতে পারবেন যে তুমি কি আমার কি পড়ো নাই। যদি আপনি নাই পারেন কাজটা, একদম যদি কঠিন হয়, তখন আপনি বলেন তুমি তো আমার গিগ পড়ো নাই। আমি গিগে কি বলছি ডেসক্রিপশনে, যে ফার্স্টে আমাকে মেসেজ দিতে হবে। কষ্ট আছে আমার। হ্যাঁ, কাজটা আমার জন্য করেছেন, দেখা যাচ্ছে যে শান্ত করার জন্য সেটা সহজ। হ্যাঁ উনি আমার জন্য তখন আমি কাজটা আমি নিলাম, নেন, কোনো সমস্যা নেই। কাজটা নিলাম না, দেন তো আমি কি করবো, আমি আমাকে শান্ত করে খবর দিয়ে দেবো, এটা কিভাবে? এটা হচ্ছে আমি বলি, যখন সে কাজ দিবে, কাজটা কি দিবে, কাজটা দিবে মানে একটা ওয়েবসাইটের লিঙ্ক, ওটার অ্যাক্সেস বা হোস্টিং অ্যাক্সেস। সে বলবে ডোমেইন ইনস্টল করো, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করো, থিম ইনস্টল করো, এগুলোই তো কাজ। তো এগুলোর জন্য তো কোনো ফাইল টাইলের দরকার নাই, সে লিঙ্ক দিবে, লিঙ্ক। আচ্ছা, ওই লিঙ্কগুলোই আপনি কপি করে ওনাকে দিয়ে দিবেন, শেষ। হয়তো স্ক্যাপে দিয়ে দিবেন, হয়তো এটা আপনাদের মতো সুবিধা মতো করে দিয়ে দিবেন, মোবাইলে মেসেজ দেন, যেটা আপনাদের সুবিধা। কিন্তু আপনার এখানে অর্ডার হবে, অর্ডার আপনার এখানেই থাকবে, কাজটা করবে উনি। আমি বুঝতে পারছি। কিন্তু ইফেক্ট সে আবার কাজটা আমার কাছে দিয়ে দিব। আপনার কাছে যাওয়ার দরকার নাই, সে তো কাজ করবে, কারণ ওনার কাজটা তো ইফেক্টটা সাইডে পড়বে। Side এ পড়বে। তো ক্লায়েন্ট তো দেখতেছে সাইড হইতেছেই, মানে আপনি করছেন না উনি করছে, এটা তো ক্লায়েন্ট দেখবে না। এটাই হচ্ছে ফ্যাক্ট। আর যদি কাজ না পারেন, আমি তো আপনাদের বলছি কাজ কখনো না মানে ফালা দিবেন না। কাজ না পারলে ওই যে আমি বলছি না, এটা আপনাদেরকে বলছিলাম, না বলেন নাই স্যার। কাজ না পারলে এখানে আসবেন, রিকোয়েস্টে গিগ, এখানে বলছি না আপনাদের নাকি। কাজ না পারলে আমি বাইরে রিকোয়েস্ট বলছি না, এটাই রিকোয়েস্টে গিগ। আপনি রিকোয়েস্ট দেন, আপনি কি পারেন না, এটা আপনাদের বলছিলাম মনে হয়। আপনি ধরেন ক্লায়েন্ট একটা কাজ দিল $50 কাজ, মানে এটা আপনি জীবনও পারেন না, মানে আপনি পারেন না কিন্তু অন্যান্য কেউ না পারে। তো আপনাকে ক্লায়েন্ট যেটা বলছে আপনি এখানে সেটাই বলেন, যে কি আই এম লুকিং সামওয়ান টু ক্রিয়েট সামথিং, এটা লিখেন। লেখার পরে আপনি সাবমিট দেন। সাবমিট দিলে কি হবে, তো অন্যান্য ফ্রিল্যান্সারের প্রোফাইলে সেটা বায়ার রিকোয়েস্ট হিসেবে থাকবে, যে বায়ার রিকোয়েস্ট। অন্যান্য ফ্রিল্যান্সাররা যখন এই বায়ার রিকোয়েস্ট অপশনে যাবে, তখন তারা আপনার এই যে রিকোয়েস্টটা এটা দেখবে। যেমন এখানে বায়ার রিকোয়েস্ট অনেকগুলো আছে, এই যে ধরেন এটা আপনি রিকোয়েস্ট করছেন, এখন আমি পারি, আমি বিট করলাম। বিট করার পরে আপনি বললেন কি যে ঠিক আছে $30 দিব, আমি বললাম যে ওকে ফাইন, তাহলে $30 আমি করে দেবো। তার মানে কাজটা কিন্তু আপনি করলেন না, কাজটা আপনি নিয়েছেন, কাজটা করে দিতেছে আমি। $50 কাজ $30 দিয়ে আপনি আমার থেকে অর্ডার নিতেছেন, মাঝখানে আপনি $20 পেয়েছেন ফাও। মানে কাজ না পাইলেও যদি আপনি মনে করেন কাজটা পারেন না, তখন এইভাবে আপনি করতে পারেন। ব্যস্ত আছে, ঠিক আছে, বুঝছেন, মানে কাজ না পারলে এভাবে পারবেন। মানে আমি বলি যেমন এখানে খেয়াল করেন, বায়ার বিভিন্ন বায়ার রিকোয়েস্ট করে রাখছে যে আমি এটা পারি না। যেমন ওডেক্স এবং ইলান্সে কি হয়, এরকমই তো ওডেক্স এবং ইলান্সে কিন্তু এগুলোই তো থাকে, এভাবে রিকোয়েস্ট করে না, তারপর আমরা তাদের অফার সেন্ড করি। কিন্তু ফাইবারে আপনি অফার সেন্ড করতে পারবেন, আবার গিগও দিয়ে রাখতে পারবেন, আবার নিজে পারেন না ওইটারও আপনি আবার খোঁজ করতে পারবেন না। আপনি বায়ার, আপনি সেলার। ফাইবারে এটা একটা মজা আছে। কিন্তু ইলান্স ওডেক্সে বায়াররা ইয়ে করবে, বলবে যে কাজ পারোনি, এখন আপনি পারলে বিট করবেন। এটাই হচ্ছে আপনার বিট। আর ওই গিট তো আছেই, বিট করতে হবে 10টা এখানে দৈনিক। তো প্রথম অবস্থা আপনার বিট করবেন, এটা খুব ইম্পর্টেন্ট।
প্রথম অবস্থা কাজ তো আপনারা এইভাবেই পাবেন। কিভাবে করবেন দেখাই। আই ক্যান ডু ইউ রেসপন্সিভ, সে হচ্ছে সোর, মানে সে পারে অলরেডি, সে বলে রাখছে যে আমি পারি, আমি কেউ যদি পারেন হ্যাঁ আমার কও, মানে সে পারে এটা, মানে সে বলছে যে আমি এটা পারি, তোমাদের যদি এরকম হেল্প লাগে তাহলে তুমি আমরা কও। এই বাঙালি মানে নিশ্চয়ই হ্যাঁ স্যার নাবিদুল্লাহ, হ্যাঁ বাঙালি, এই বাঙালি রে এরকমই করে। এখানে অনেকে বলে দেয় আমি ফ্রি, একটা সাইড করে দেন, অনেকে বলে এটি তোর সোর। তো এগুলো তো এখানে বলার জন্য তো এগুলো তো এখানে না, এগুলো কি আপনি একটা প্রবলেমে পড়ছেন, এটার একটা ইয়ে দিবেন এখানে, অন্য ফ্রিল্যান্সারও দেখে এটা সলভ করবে, আর সে পারে এটা, এটা তো সে এখানে দিবে না, তাই না? এখানে তো হচ্ছে আপনি একটা জিনিস পারেন না, ওইটা দিবেন। আপনি খুঁজতেছেন একজনকে যে পারে, এখন আমি পারি, আমি যদি এটাই দিয়ে রাখি এখানে, এটা তো একটা বেমানান, হয়তো সে বুঝে না, আর নয়তো সে একটু পন্ডিতি করে এটা করছে। I could do PHP work using MySQL. এই বাংলাদেশি কি মনে হয় want to boast your business, I will create, ওই সে এটাই হচ্ছে I have 3 years experience, Amazon affiliate product conversation field, I would like to develop WP snips code that can enable create fast buy option to commerce। এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে, এটা ক্লায়েন্ট, সে বলছে যে সে মানে এই যে কি জানি ফাস্ট বাই অপশন টু কমার্স প্রোডাক্ট, ও কমার্স প্রোডাক্টের জন্য একটা কি সার্ভিস জন্য এনাবল করবে স্নাইপার কোড, এটা অনেক সে বলছে। কারণ আপনি যদি মনে এটা পারেন, ধরেন আপনি এটা পারেন, তখন আপনি এখানে সেন্ড অফার দিবেন যে আমি এটা পারি, তো আপনার এই অফারটা তার প্রোফাইলে যাবে না, তো সে আপনাকে মেসেজ করবে যে তুমি পারো, তাহলে কত ডলার, কি কি, এই আর কি। 10 কি শেষ স্যার? 10 জনে বিট করছে। I would like to buy a, কি হয়ে গেল ইদানিং, I am looking for someone who can get me orders of e-commerce and add products. On every order I will give him or her এত %, hurry up. এটা হয়ে গেছে কি আসলে বায়ার রিকোয়েস্ট না, এটা হয়ে গেছে বায়ার রিকোয়েস্ট তো বলতো, কিন্তু এটা কি বলা যায় এখন এটাকে, নিজের অ্যাড এটা সোরের রিকোয়েস্ট। কারণ এখানে বায়ার রিকোয়েস্ট বলা আছে, বায়াররা রিকোয়েস্ট করবে এখানে যে আমি আবার তুমি ইনস্টল করবো, কেউ কি আসো করে দিবা, এরকম রিকোয়েস্ট করবে। এমন কে কি বলবে আমি আবার তুমি ইনস্টল করতে পারি, যদি তোমরা পারো আমার বিট করো, উল্টা। তো তুমি আবার তুমি পারো, এটা তো তুমি গিগে দিতে পারো, তাই না? এখানে তো আর কিছু না, এখানে তো সুর দিব না, এটা তো এগুলা দিব, এটা বায়ার রিকোয়েস্ট, তো সে চোরেরা দিয়ে রাখছে এগুলি, ঠিক আছে? তো সবাই না, এরকম আপনারা এখান থেকে খুঁজে পাবেন, আপনারা যে সার্ভিসগুলো পারেন এখান থেকে দিবেন। তো এখানে আপনি যখন দেখবেন যে পারেন, যেমন এটা জুনের 22 তারিখ, আজকে 27 তারিখ, এটা অনেক আগের, 26 তারিখ, এটা আপনি সেন্ড করেন। সেন্ড করার পরে আপনার ধরেন এই যে এটার সাথে ওই গিগটা মিলে, মানে সে বলছে সে এবারা থিম ইনস্টল করবে, এরকম কি আছে যে আমাকে এটা করে দিবা, কারণ আপনি বললেন যে আমি পারবো, সেন্ড অফারে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনার এবারা ইনস্টলেশন এই অফারটা আসছে। এই অফারটা আসছে কেন, আপনার এখানে গিগ একটাই, এই কারণে একটা গিগই আসছে। 5-6টা গিগ থাকলে তখন আপনি যে কোনো একটা চুজ করে দিতে হবে, মানে তার কথাটার সাথে আপনার কোন সার্ভিসটা যায়, কোন গিগটা যায়, ঠিক আছে? সে ই কমার্সের সার্ভিস চাইলো, আপনি এবারা থিম দিয়ে দিলেন, হবে না, ই কমার্সের গিগটাই এখানে অ্যাটাচ করে দিতে হবে। আর চাইলে আপনি কাস্টম অফারও দিতে পারেন এখানে, এই গিগ ছাড়াও আপনি কাস্টম অফার তার নিজে লিখে দিতে পারেন। আর এখানে কিছু মেসেজ লেখা যাবে, একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এগুলো তো আপনার এক্সট্রা গিগ, এক্সট্রা সিলেক্ট করতে পারেন, আর এখানে মেসেজ লিখতে পারেন যে প্লিজ ইনবক্স মি, বা লিখতে পারেন যে আই এম এক্সপার্ট বা আই এম এক্সপিরিয়েন্স, এই সেই লেখা, এখানে সাবমিট অফার, এটা দিলে কি হবে, আপনি এটা তো এখন $5 আছে না, আপনি এখন কাস্টমাইজ এবারটা থিম, তারপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তো $30 হয়ে গেছে। অফার সেন্ড দেন, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার এখানে অর্ডার আউট হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন? তাহলে ফাইবারে কিন্তু 2-3টা অপশন আছে যেগুলো অন্য মার্কেট প্লেসে নাই। তো আমার মনে হয় যে ফাইবারে আর কোনো আলোচনা করার কিছু নাই, যে রুলগুলো বললাম আমি, যে টেকনিকগুলো বললাম একটু ফলো করেন, ইনশাল্লাহ কাজ হবে, পরে ফোন দিয়ে ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা তো আমার সাথে 3,17,000।
মানে স্যার আমরা ওই যে ওয়ান সার্ভারে যে আচ্ছা, সাইটটা তৈরি করছি হ্যাঁ। এই ধরনের সাইট তো আর ক্লায়েন্ট সাইট এটা তো নর্মাল, আমি শিখেছি আপনাদের কিভাবে সাইট ক্রিয়েট করবেন। ওটা তো নর্মাল একটা সাইট। আপনারা যেমন এই যে বি থিম, এখন আপনার কাছে মনে হবে যে এই এটা এত সুন্দর সাইট কিভাবে হইলো, আরে ওইটা তাই না? তো এটা তো আমি থিম দিয়ে করছি, হুম তো আপনাদের থিম করে কাস্টমাইজ করতে হবে না। না সেটা তো না ওইটা তো আপনি তো আপনাদের কথা হলো যে করতে পারবে না। ওডু ইনস্টলার দেওয়া ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, ইনস্টল করার পর ওইখানে তো আরে থিম বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই থিম দিয়ে কাস্টমাইজ করে সাইট বানাবেন। থানায় হ্যাঁ, ওইটা দিয়ে সাইট বানাবেন। হ্যাঁ হ্যাঁ অনেক সময় ক্লায়েন্ট থিম দিবে, অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমি বিউটি পার্লারের একটা সাইট বানাবো, বা হোস্টেল, মেয়েদের হোস্টেল বা ছেলেদের হোস্টেল, ওইরকম একটা সাইট বানাবো। এবং আপনি দেখবেন ওই হোস্টেলের রিলেটেড কোনো থিম আছে কিনা। হুম যদি থিম থাকে ফাইন, আর যদি না থাকে তাকে বলবেন। আর আমার এই ইয়েটা নিয়ে রেজুলেশন স্লাইডার এই ইমেজটা কি স্যার ওইটা সমস্যা না, হ্যাঁ? আমরা জানি না। এটা কিভাবে দেওয়া হয়েছে এটা এই যে এটা, হতে পারে। এই যে উপরে ট্রান্সপারেন্ট দেখতেছেন, হ্যাঁ, স্যার। এটা কিন্তু স্লাইডারই, ট্রান্সপারেন্ট করছে হেডারটা। আমি আছি না আমি হেডারের মধ্যে মেবি কোনো অপশন আছে ট্রান্সপারেন্ট করার। আচ্ছা, ফুটার নোট কালারটা কি, এতে কোনো ইফেক্ট পড়তেছে না, আমি দেখাচ্ছি না। এটা মানে একটা অপশন থাকে, হেডারের মধ্যে একটা অপশন থাকে যে ট্রান্সপারেন্ট হেডার। এবার তুমি দেখেন ট্রান্সপারেন্ট হেডার, যখন হেডারটা আপনি ট্রান্সপারেন্ট করবেন তখন আপনার হেডারের মানে নিচে যে কন্টেন্টগুলো আছে এগুলো অটো কিন্তু ট্রান্সপারেন্ট, মানে হেডারটা দেখা যাবে না আর কি, নিচে কন্টেন্টটা দেখা যাবে, শো করবে। ট্রান্সপারেন্ট মানে সব ট্রান্সপারেন্ট হয়ে যায়। এই জন্য আমরা এখানে দেখতেছি যে আপনার হচ্ছে আর কি। এটা এটা কিছু না, এটা ট্রান্সপারেন্ট করছে, এটা হচ্ছে একটা ইমেজ, অর্থাৎ রেফারেন্স স্লাইডারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে আর কি, আর উপরে একটা ওই যে কথা লিখে দিছে, বুঝছেন? এইটাই। আর এই হেডারটা এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার থেকে ট্রান্সফার করে নাই, ট্রান্সপারেন্ট করছে হেডার অপশন থেকে, কোনো জায়গায় আছে মেবি এটার অপশন। ওটার নোট কালারটা কি দিছিলাম আমি ভুলেই গেলাম। ওটার ইয়েগুলো দেখা যাচ্ছে না। তো মোটামুটি আজকে ক্লাসটা আমি আর আগাতে যাচ্ছি না, আমি অনেক বড় হয়ে গেছে তো আমি এটা একটু সেভ দিই, নাহলে সমস্যা হবে।